গাঙ্গুবা সিনেমাটি একটি তামিল মহাকাব্যিক অ্যাকশনধর্মী সিনেমা যা পুনর্জন্ম এবং অ্যাকশনের উপর ভিত্তি করে তৈরি করা। এটি সূর্যা অভিনীত একটি বড় মাপের প্রজেক্ট যা বিশাল জনপ্রিয়তা পেয়েছে। হাজার বছর আগে মানুষ যখন সভ্যতার ছোঁয়া পায়নি তখন থেকে মানুষ এই চাঁদের গল্প শুনছে। আমরা আজও শুনি সেই গল্প। সে হাজার বছর আগে ঘটে যাওয়া এমন একটা ঘটনা আজ আমরা শুনবো, যেটার পুনরাবৃত্তি হচ্ছে এই 2024 সালে। মুভিটির নাম গাঙ্গুবা। চলুন গল্পে চলে যায়। 170 সাল, চাঁদনি রাতে এক বয়স্ক দাদি গল্প শোনাচ্ছে ছোট ছোট বাচ্চাদের। সে বলছে আজ যা হচ্ছে তার সাক্ষী চাঁদ, আজ থেকে হাজার বছর আগে যা হয়েছে তারও সাক্ষী ছিল এই চাঁদ। এমনকি ভবিষ্যতে এই চাঁদ এমনই থাকবে। ইতিহাস বারবার ফিরে আসে বিভিন্নভাবে, বিভিন্ন রূপে। এরপরই আমরা দেখি 2024 সালের ঘটনা। ইন্ডিয়ার বর্ডারে এক গোপন ল্যাবে কিছু একটা রিসার্চ করা হচ্ছে। কিছু বাচ্চাদের ব্রেনের মেমোরির উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছে। কিন্তু হঠাৎই অ্যালার্ম বেজে ওঠে। তাদের এক্সপেরিমেন্ট 70% সাকসেসফুল হওয়া এমন একটা বাচ্চা ল্যাব থেকে পালিয়ে যায়, যার নাম জিতা। জিতা সবার থেকে পালিয়ে কোনো মতে একটা ট্রেনে উঠে পড়ে। তার মধ্যে কিছু পাওয়ার আছে। জিতা ট্রেনে উঠেই একটা পাথর দিয়ে কিছু একটা ছবি এঁকে অজ্ঞান হয়ে পড়ে। এদিকে গোয়াতে এক পুলিশ অফিসার ফোন দেয় কুলিকে, বলে ফার্নান্দেজ কোথায়, ওকে যা কাজ দেওয়া হয়েছিল সেটা কি ও করেছে? কুলি বলে, স্যার আপনি টাকাটা রেডি রাখুন, ফার্নান্দেজ অন দ্য ওয়ে। তখন আমরা দেখি ফার্নান্দেজকে স্টাইলিশ বডি বিল্ডার ডান্স করার মতো করে গুন্ডাদের পেটাচ্ছে, জানালা ভাঙছে, কাজ ভাঙছে আর এনজয় করছে। এরপর একজন একে ধরে গাড়িতে উঠিয়ে তারা রওনা হয়। তখন লোকটা বলে, ভাই তোরা কে, পুলিশ না ডাকাত? কুলি বলে, আরে স্যার আমরা না পুলিশ না ডাকাত, আমরা বাউন্টি হান্টার। টাকার বিনিময়ে পুলিশের হয়ে কাজ করি। যে কাজ পুলিশ অফিসিয়ালি করতে পারে না আমরা সেটা আনঅফিসিয়ালি করে দিই। আর আজকের কাজ ছিল তোকে পুলিশের হাতে উঠিয়ে দেওয়া। এই কথা হচ্ছে এরই মাঝে আরও একটা গাড়ি সেখানে চলে আসে, আর সেই লোকটার হাত বেঁধে দেয় একটা মেয়ে, তার নাম অ্যাঞ্জেল। সে একই প্রেশার মেয়ে ফার্নান্দেজ আর অ্যাঞ্জেল পুলিশের কাছে আসে আর বলে, একে আমি ধরেছি, আমাকে 5 লক্ষ দিন। পুলিশ বলে, আরে তোমরা মারামারি না করে ভাগ করে নাও দুজনে, তাহলেই তো হয়, দুজনেই তো আমার জন্য কাজ করে, এত ঝামেলা কেন? তখন কুলি বলে, স্যার এটা সেট একটা লাভ স্টোরি। একদিন এক বাউন্টিকে ধরার জন্য যায় ফার্নান্দেজ। সেখানে তার সাথে দেখা হয় অ্যাঞ্জেলের। অ্যাঞ্জেল ওই বাউন্টিকে আগে ধরেছিল। সেখান থেকে দুজনের পরিচয়, যেখান থেকে দুজন একসাথে সুন্দর মুহূর্ত তারা পার করছিল। একে অন্যকে নিয়ে ঘুরতে যাওয়া, গল্প করা, আড্ডা দেওয়া, একসাথে বাউন্টি ধরা, সব অনেক সুন্দর ছিল। কিন্তু হঠাৎই ঘটে এক ঘটনা। দুজনেই ড্রিঙ্ক করে এক অন্যকে মারতে শুরু করে। এক রাতে মজার ছলে শুরু হওয়া মারামারি একটা সময় সিরিয়াস হয়ে যায়। এরপর থেকেই দুজন দুজনের শত্রু হয়ে পড়ে, কেউ কাউকে দেখতে পারে না। পুলিশ অফিসার এবার জিতু নামের একজনকে ধরে আনার কাজ দেয় তাদের। তবে তার ভাই শহরে বড় মাফিয়া, তাই জিতুর কোনো ক্ষতি না করে তাকে নিয়ে আসতে হবে। ফার্নান্দেজ কাজে লেগে যায়। সে সব ধরনের তথ্য জোগাড় করে ক্যালকুলেশন করে। কিন্তু অ্যাঞ্জেল রিল্যাক্সে থাকে। ফার্নান্দেজ শেষ পর্যন্ত খুঁজে পায় জিতুকে, কিন্তু তারা গিয়ে দেখে জিতু নেশা করে অনেকগুলো মেয়েকে নিয়ে শুয়ে আছে। তখন কুলি ফার্নান্দেজ যায় জিতুকে উঠিয়ে আনার জন্য। ঠিক তখনই জিতু বন্দুক বের করে ফেলে, আর হাতাহাতিতে বন্দুকের গুলি চলে যায়। জিতু সেখানে মারা যায়। ফার্নান্দেজ আর কুলি দুজনেই চুপচাপ সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তখনই তারা দেখে সেখানে একটা ছেলে তাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে, আর এইটাই সেই ছেলে, নাম জিতা। দুজনেই সেখান থেকে পালিয়ে চলে আসে। কিন্তু কিছু সময়ের পর সেই জায়গাতে অ্যাঞ্জেল গিয়ে ছেলেটাকে দেখে ছেলেটাকে বাসায় নিয়ে আসে, আর ছেলেটা একটা ছবি আঁকা শুরু করে। ফার্নান্দেজ ছেলেটাকে আঁকতে দিবে না, কারণ সে যদি ছবি এঁকে ফেলে তাহলে সবাই জেনে যাবে খুনিকে, খুনটা কে করেছে। এজন্য অ্যাঞ্জেলের বাসা থেকে কুলি আর ফার্নান্দেজ ছেলেটাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যেতে থাকে। ছেলেটা অদ্ভুতভাবে আবারও তাকিয়ে আছে ফার্নান্দেজের দিকে। হঠাৎ কিছু নিয়ে এসে সে অজ্ঞান হয়ে যায়। ফার্নান্দেজ ছেলেটাকে হাসপাতালে নিয়ে যায়। চেক আপ করানোর পর ডাক্তার জানায় তার লাইফে এমন অদ্ভুত জিনিস সে আগে কখনো দেখেনি। ছেলেটার মাথায় কোনো অপারেশন করা হয়েছে, তার ব্রেনের সেলগুলো অস্বাভাবিক।
বিষয়টা ফার্নান্দেসের কেমন জানি লাগে। এমনকি যেদিন থেকে সে ছেলেটাকে সে দেখেছে তার মধ্যে কেন যেন খালি খালি অনুভব হচ্ছে। এদিকে পুলিশ অফিসার ফোন দিয়ে বলে জিতুর মার্ডার হয়েছে, সে খবর জেনে গেছে তার ভাই। সে যেভাবেই হোক খুঁজে বের করবে তোমাদের, তাই তোমরা কিছুদিন লুকিয়ে থাকো। ফার্নান্দেস ছেলেটাকে নিয়ে একটা হোটেলে আসে। ছেলেটা হঠাৎই ওয়ালে কিছু আঁকা করতে শুরু করে। ফার্নান্দেস মনে হতে থাকে সে এ ধরনের জিনিস আগেও দেখেছে। রাতে সবাই শুয়ে পড়ে হঠাৎই ফার্নান্দেস উঠে দেখে ছেলেটা তার পায়ের কাছে বসে আছে আর অপলক মায়াভরা চোখে তার দিক দেখছে। ছেলেটা ফার্নান্দেসের হাত তার মাথায় রাখে। ঠিক তখনই সেখানে আসে অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল বলে, আমি তো রিল্যাক্সে থাকি, তোমাদের সব কাজ হলে আমি সেই জায়গায় পৌঁছে যাই, কারণ ব্রেকআপের সময় কুলিকে একটা লকেট দিয়েছিলাম যেটাই টেকার আছে, সেই টেকার ফলো করে তোমাদের আমি খুঁজে পাই। সব তোমরা করো, ফল বুক করি আমি। আর ঠিক তখনই সেই হোটেলের সামনে কয়েকটা গাড়ি, হেলিকপ্টার চলে আসে আর কিছু লোক তুফানের মতো গুলি করতে থাকে। গুলির সামনে দাঁড়ানো যাচ্ছে না। একটা সময় তারা ছেলেটাকে বেঁধে নিয়ে চলে যেতে থাকে। ফার্নান্দেস আটকানোর জন্য পিছনে যেতে শুরু করে আর ছেলেটা কাঙ্গুবা বলে ডাক দেয়। আবারও ফার্নান্দেস মনে হতে থাকে এই জিনিসটা তার সাথে এর আগেও হয়েছে। চলুন দেখে আসি কাঙ্গুবাকে, কাঙ্গুবার অতীত কী ছিল। 1070 সাল। সেই সময় রোমান সম্রাট তার নতুন আশ্রয় খোঁজার জন্য বেরিয়ে পড়ে 25,000 সৈন্য নিয়ে। তাদের উদ্দেশ্য ছিল পুরো ভারতবর্ষ দখল করার, কিন্তু এর জন্য তাদের আশ্রয় দরকার। সেই আশ্রয়ের জন্য তারা একটা দ্বীপ খুঁজতে থাকে। ভারত সাগরের সবচেয়ে সমৃদ্ধ 5টি দ্বীপ হচ্ছে মান্দার, মেঙ্গুডা, মোকাড্ডু, আরাত ও পেরুলাম। 5টি দ্বীপ সাগরের মধ্যে পাশাপাশি। প্রথমেই রোমান সম্রাট ভাবে পেরুলাম দ্বীপ দখল করবে, তার কারণ এই দ্বীপে অনেক খাবার আছে, 25,000 সৈন্য থাকার জন্য উপযুক্ত জায়গাও আছে। মান্দারার পেরোলাম বন্ধুদ্বীপ, তাদের প্রধানের মধ্যে অনেক ভালো সম্পর্ক। সেই সুযোগ নিয়ে রোমান সম্রাট কুরুবা নামের একজনকে টাকার লোভ দেখিয়ে পাঠায় পেরোলাম গ্রামে। কুরুবা তার বউ বাচ্চার সাথে যায় পেরোলাম দিকে। সেখানে গিয়ে সে প্রধানের সাথে গিয়ে বসে, গল্প করে আর বলে, আমাদের গ্রামে, আমাদের দ্বীপে অনেক বড় কিছু জাহাজের অর্ডার এসেছে। আপনাদের এখান থেকে কিছু শক্তিশালী ব্যক্তির সাহায্য দরকার, যেন কাজটা তাড়াতাড়ি হয়। প্রধান তখন 100 জন সৈন্য নিয়ে যাওয়ার অনুমতি দেয়। সবাই প্রস্তুত হয়ে যাত্রা শুরু করে, কিন্তু একটা নির্জন জায়গা যাওয়ার পর কুরুবা সংক্ষেপ ফু দেয় আর আশেপাশে লুকিয়ে থাকা সব যোদ্ধারা ঝাঁপিয়ে পড়ে সেই 100 জনের উপর। একে একে সবাইকে তারা মেরে ফেলে আর প্রত্যেকের হাত কেটে নিয়ে যায় আর রোমান সম্রাটের কাছে জমা দেওয়া হয়। প্রত্যেক হাতের বিনিময় 2টা করে স্বর্ণ মুদ্রা। 100 জনের মৃত্যু হয়ে যায়। এবার কুরুবা আবার প্রধানের কাছে যায় আর বলে, আপনাদের বীরদের কাজ দেখে সবাই অনেক প্রশংসা করছে, সবাই অনেক খুশি। আপনি যদি আর কিছু লোক দিতেন, আমরা খুব তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারতাম। তখন প্রধান আরও 100 জনকে নিয়ে যাওয়ার হুকুম দেয়। সবাই মিলে যাচ্ছে ঠিক, সেই আগের জায়গায় আসলে 100 জনের মধ্যে একজন বলে ডাক, কুরুবা তো যোদ্ধাদের আরেকবার ডাক, আজ দেখি কে তোকে বাঁচায়। এই লোকটা গত দিনও ছিল 100 জনের মধ্যে। সে লুকিয়ে দেখে কুরুবার ষড়যন্ত্র আর নিজের একটা হাত কেটে দেয় আর মরার ভান করে পড়ে থাকে। এরপর সে গ্রামে ফিরে কাঙ্গুবাকে সে সব কিছু জানায়। তখন আমরা দেখি কাঙ্গুবা আসে সেই নিজ শঙ্খবাজার আর সে যোদ্ধাদের আমন্ত্রণ জানায়। সে একাই সবাইকে দৌড়ে মারতে থাকে, কারো গলায়, কারো হাতে, কারো পায়ে, কারো মাথায়, কাউকে জীবন্ত পুঁতে ফেলে। প্রধানের ছেলে সুরবীর যোদ্ধা, তার বীরগাথা সবাই জানে। এবার সে কুরুবার হাত কেটে ফেলে আর গ্রামে নিয়ে আসে। বিশ্বাসঘাতককে চিতার উপর রাখা হয়, তাকে জীবন্ত পুড়িয়ে মারা হবে। কিন্তু কুরুবার বউ, কুরুবার ছেলে বলে, জীবন দান দিন ভাইয়া, আমার ছেলের কথা ভেবে মাফ করে দিন। কিন্তু কাঙ্গুবা বলে, শাস্তি তো তার প্রাপ্য, লোভ লালসার পথে যেন কেউ আর না যায়, এজন্যই শাস্তি। এরপর দেখি সেই সব বিধবা মহিলারা মিলে কুরুবাকে জীবন্ত জ্বালিয়ে দেয়, যাদের মেরে ফেলেছিল কুরুবা।
কুরবার বউ তার ছেলে নিজ চোখে দেখে এই দৃশ্য গ্রামের সবাই বলে, এই জীবন্ত আগুনে কুরবার পরিবারকেও মেরে ফেলা উচিত, তাদেরকেও পুড়িয়ে ফেলা উচিত। বেইমানের রক্ত বেইমানি করে। কিন্তু কাঙ্গুবা বলে, ওদের কেউ কিছু বলবা না, লোক লোক কারো রক্তে থাকে না, স্বভাবে থাকে। কিন্তু গ্রামের সবাই মৃত্যু মৃত্যু বলে চিৎকার করতে থাকে। তখনই কুরবার বউ তার ছেলের হাত কাঙ্গুবার হাতে দিয়ে বলে, ভাইয়া কথা দাও, আমার ছেলেকে তুমি যেভাবেই হোক বাঁচাবে, তাকে দেখে রাখবে, কিছু হতে দিবা না। এই বলে সে ওই জ্বলন্ত আগুনে লাফ দেয়। আর কুরবার ছেলে পূর্বা এক মুহূর্তে তার মা তার বাবা দুজনকে আগুনে পুড়ে যেতে দেখে সে কিছুই করতে পারে না। এরপর কাঙ্গুবা বলে, আজ থেকে পূর্বা আমার ছেলে, ও আমার ছেলে, আজ থেকে ওর দিকে কেউ চোখ তুলে তাকাবা না। কাঙ্গুবা ছোটদের বড়দের সবাইকে যুদ্ধের কৌশল শিখায়। সে নিজেই সবাইকে প্রশিক্ষণ দেয় যেন এই পেরুলাম দ্বীপে সবাই এক একজন কাঙ্গুবার মতো সাহসী ও যোদ্ধা হয়ে ওঠে। পূর্বাকেও সে নিজ হাতে যুদ্ধ কৌশল শেখাতে থাকে। একদিকে রোমান সম্রাট যায় রক্তের দ্বীপ আড়াতে, সেখানকার প্রধান অদিরানের 3 ছেলে। এই গ্রামের মানুষ রক্ত পিপাসু আর পেরুলাম দ্বীপের পূর্ব শত্রু। সম্রাট বলে, পেরুলাম আমাকে দিয়ে দাও, আমি তোমাদের মালামাল করে দেব। এই শুনে অদিরানের 2 ছেলে বলে, বাবা তাদের অনুমতি দিন। অদিরান অনুমতি দেয়। তারা দুজনেই কিছু যোদ্ধা নিয়ে গোপনে চলে যায় পেরুলাম গ্রামে। সবাই গাছের উপর লুকিয়ে পড়ে। যখন কাঙ্গুবা নিচ দিয়ে যাচ্ছিল ঠিক তখনই সবাই আক্রমণ করে দেয়। কাঙ্গুবা একটা গাছের গুঁড়ি উঠিয়ে নেয় আর চারিদিকে ঘোরাতে থাকে। তার আশেপাশে কেউ আসতে পারছে না আর সবাইকে সে মারতে থাকে। এক পর্যায়ে পূর্বাকে ডেকে কাঙ্গুবা বলে, আমার তলোয়ারটা দাও। পূর্বা তলোয়ারটা দেয় ঠিকই, কিন্তু সে এটা কাঙ্গুবার কাঁধে ঢুকিয়ে দেয় আর বলে, আমি কাঙ্গুবার না, কুরবার ছেলে। আর যেখান থেকে সে পালিয়ে যায়। কিন্তু কাঙ্গুবা থামে না। সে তলোয়ারটা বের করে অদিরানের 2 ছেলেকে মেরে ফেলে। তলোয়ার মাথার উপর করে দেয়। এরপর যখন গ্রামে আসে, কাঙ্গুবা গ্রামের সবাই বলে, সেদিনই মেরে ফেলা উচিত ছিল পূর্বাকে। কিন্তু কাঙ্গুবা যায় পূর্বাকে খুঁজতে। সে জঙ্গলে পূর্বাকে খুঁজতে থাকে আর পূর্বার সামনে গিয়ে তাকে শান্ত করে বলে, আমি কথা দিচ্ছি আমার মৃত্যু তোমার হাতেই হবে, তবে এখন এই গ্রামে আমাকে প্রয়োজন, তাই সবশেষে আমি তোমার কাছে আত্মসমর্পণ করব। তোমার পরিবারের মৃত্যু দায়ী আমার, তাই তোমার হাতে আমার মৃত্যু হবে, কথা দিচ্ছি। এই বলে পূর্বাকে গ্রামে নিয়ে আসে কাঙ্গুবা। সবাই ইট পাথর ছুঁড়ে মারতে থাকে আর গ্রামের প্রধান হুকুম দেয় পূর্বাকে কালো জঙ্গলে পাঠানো হবে। এই গ্রামে তার কোনো জায়গা নেই। কিন্তু কাঙ্গুবা বলে, বাবা আমি ওর মাকে কথা দিয়েছিলাম, ওকে আমি রক্ষা করব, তাই কালো জঙ্গলে আমিও যাব ওর সাথে। বলে পূর্বা আর কাঙ্গুবা দুজনেই কালো জঙ্গলের দিকে রওনা হয়। কথিত আছে এই জঙ্গল নাকি অনেক ভয়ানক, বেঁচে থাকা অসম্ভব প্রায়, কিন্তু তারপরও তারা চলে যায়। কাঙ্গুবা পূর্বাকে মানানোর চেষ্টা করতে থাকে, কিন্তু পূর্বার মন থেকে রাগ ঘৃণা কোনোভাবেই যাচ্ছে না। এদিকে অধিরান তার ছেলেদের মৃত লাশ থেকে পাগল হয়ে যায়। তাদের বিধি অনুযায়ী মৃত্যু ব্যক্তির শরীর থেকে মাংস খায় কাক, এতে মৃত্যুর আত্মা মুক্তি পায়। কিন্তু কোনো কাকই অধিরানের ছেলেদের মাংস খাচ্ছিল না। তখন অধিরান প্রতিজ্ঞা করে, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব, আমার ছেলেদের স্বর্গের পথ খোলা থাকবে। এরপর সদীপের প্রধানকে ডাকা হয় পাহাড়ে, যেখানে তাদের মধ্যে সমঝোতা করার চেষ্টা করা হয়। কিন্তু অধিরান সেখানে প্রতিশোধ নিতে যায় আর সবার উপর আক্রমণ করতে শুরু করে। 2 দ্বীপ তার পক্ষে চলে যায়। এরপর পেরুলামের প্রধান একটা পাহাড়ে উঠে সেখান থেকে সে কাঙ্গুবাকে খবর পাঠায়, তাকে জানিয়ে দেয় কে কে তাদের পক্ষে আর কে কে তাদের বিপক্ষে। আর সেই পাহাড়ে উঠে অধিরান তাকে ফেলে দেয় নিচে আর মেরে ফেলে। এরপর অধিরান তার সব সৈন্য নিয়ে জাহাজে করে আসতে থাকে পেরুলাম দ্বীপের দিকে, যেখানে সবাই ভয়ভীত হয়ে যায়, কারণ তাদের গ্রামের প্রধান আর কাঙ্গুবা দুজনেই নেই গ্রামে। কিন্তু তারা খেয়াল করে হঠাৎ জাহাজগুলো কালো জঙ্গলের দিকে যাচ্ছে। জাহাজ থেকে যোদ্ধারা নামে জঙ্গলের মধ্যে ছড়িয়ে যায়। কাঙ্গুবা পূর্বাকে বলে, তুমি এখান থেকে বের হবা না। পূর্বা বলে, এতজনের সাথে তুমি একা কিভাবে লড়াই করবে?
কাঙ্গুবা হাসে আর বলে, এত সুন্দর বন, এত সুন্দর প্রকৃতি থাকতে অন্য কারো প্রয়োজন হবে না। তখন বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে অধিরানের লোকেরা আসতে থাকে আর কাঙ্গুবা বুদ্ধির মাধ্যমে তাদের একে একে মারতে শুরু করে। কখনো আগুনের গোলা ছেড়ে, কখনো বিচ্ছু ছেড়ে, কখনো বিষাক্ত সম্পন্ন দিয়ে, কখনো নিজের হাতে, এমনকি সে পাহাড়ের উপর থেকে পাথরও ফেলে দেয়। এভাবে অনেক যোদ্ধাকে সে মেরে ফেলে। শেষে একটা পর্যায়ে আবারও পূর্বা বলে, কাঙ্গুবা তোমার তলোয়ারটা নাও। এই বলে পূর্বা কাঙ্গুবার হাতে তলোয়ারটা দেয়। কিন্তু তলোয়ারটা এবার পূর্বা কাঙ্গুবার হাতে দেয় মন থেকে। রাগ, প্রতিশোধের আগুন আস্তে আস্তে নিভে যাচ্ছে। সে কাঙ্গুবার সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু হঠাৎ করে কিছু সৈন্য পূর্বাকে নিয়ে পালিয়ে যায়, তাকে জাহাজে নিয়ে চলে যায়। অধিরান বলে, জঙ্গল তো আর রাস্তা না, সমুদ্র। আয় তোর ছেলেকে বাঁচাতে, আমার সামনে আয় কাঙ্গুবা। উদিরান পূর্বাবাকে বেঁধে রেখেছে দড়ি দিয়ে, আর সেই দড়িটা ছেড়ে দেয় আর পূর্বাবা সমুদ্রে পড়ে যাবে। ঠিক তখনই কাঙ্গুবা সেই দড়িটা একটানে হাতে ধরে আর অন্য হাতে সবার সাথে লড়াই করতে থাকে। দড়ি ছেড়ে দিলে কয়েকশো শার্ক তাকে খেয়ে ফেলবে। কাঙ্গুবা পূর্বার হাতে একটা অস্ত্র দেয় আর শার্কদের সাথে লড়াই করতে বলে। এদিকে অধিরান কাঙ্গুবাকে মারতে থাকে। এসব দেখে পূর্বাবা বলে, বাবা তুমি পুরো গ্রামের আশা ভরসা, আমি মরে গেলে একটা জীবন যাবে, কিন্তু তুমি না থাকলে পুরো দ্বীপ শেষ হয়ে যাবে, তাই আমি চলে যাচ্ছি। এই বলে পূর্বাবা দড়িটা কেটে দেয় আর সমুদ্রে পড়ে যায়, আর সব শার্ক তাকে খেয়ে ফেলে। কাঙ্গুবা তার প্রতিজ্ঞা পালন করতে ব্যর্থ হয়। সে পূর্বাবাকে বাঁচাতে পারে না, কিন্তু উদিরানকে সে ছাড়েনি। সে উদিরানের গলা ছিঁড়ে ফেলে আর ঝুলিয়ে দেয় জাহাজের সাথে। উদিরানের মারা যাবার খবর শুনে তার নাজায়েজ সন্তান সে আসে তার বাবার চিতায় আগুন দিতে, আর প্রতিজ্ঞা করে কাঙ্গুবাকে শেষ করার দায়িত্ব এবার তার, কারণ তার শরীরেও তার বাবার রক্ত বইছে। এবার 2024 সালে চলে আসি। ঠিক এভাবেই চিতাকে ধরে নিয়ে যাচ্ছিল আর ফার্নান্দিস তাদের পেছন পেছনে যেতে থাকে, ঠিক যেমনটা পূর্বা আর কাঙ্গুবার সাথে হয়েছিল। জিতাকে নিয়ে কিছু আর্মি প্লেনে ওঠে আর ফার্নান্দিস বাইক চালিয়ে লাফ দিয়ে সেই প্লেনে উঠে পড়ে। ভেতরে মারাত্মক ফাইট হয়। হঠাৎ করে জিতার শক্তি জাগ্রত হয়ে যায়, কন্ট্রোলের বাহিরে চলে যায়। তখন আর্মিদের নির্দেশ দেওয়া হয় তার মাথাটা কেটে ফেলতে হবে। সেই শক্তি নষ্ট হয়ে যায়, কিন্তু জিতাকে মারার আগে ফার্নান্দেজ সবাইকে মেরে ফেলে। আর তখনই আমরা দেখি এই এক্সপেরিমেন্টের পেছনে আছে সেই লোকটা যে 1000 বছর আগে প্রতিজ্ঞা করেছিল কাঙ্গুবার থেকে সে প্রতিশোধ নেবে, অর্থাৎ উদিরানের সেই নাজায়েজ সন্তান। সে হাসতে থাকে আর বলতে থাকে, কাঙ্গুবা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর এখানেই সিনেমার সমাপ্তি হয়। তো বন্ধুরা, এই ছিল কাঙ্গুবা মুভির গল্প। আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন আর কমেন্ট করুন, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের সিনেমার এক্সপ্লেনেশন আপনাদের পছন্দ হয়েছে। নতুন সব ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন আর পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো সিনেমার নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।